হ্যালো বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করি সকলে ভালো আছো। আমি তোমাদের বন্ধু সুকান্ত। আজ আবার রাস্তায়। হ্যাঁ বন্ধুরা, দুদিনের ছুটিতে আমি চলেছি ধানবাদ এক্সপ্লোর করতে। যে জায়গাগুলো ঘুরবো, ফিরবো, দেখবো তোমাদের সঙ্গে ভাগ করে নেব অবশ্যই। তো ঘড়ির কাঁটায় এখন বাজছে 10টা 40। আমি জাস্ট বর্ধমান পার হয়ে গলসির দিকে এগিয়ে চলেছি। সকাল 9টায় বাড়ির থেকে বেরিয়েছি। যদিও আমার বাড়ি থেকে বেরোনোর কথা ছিল এবং ইচ্ছাও ছিল সকাল সকাল, অর্থাৎ 5টা, সাড়ে 5টা, 6টা। কিন্তু ঘুম থেকে ওঠার পরে আকাশের অবস্থা খুবই খারাপ। এত পরিমাণে বৃষ্টি হচ্ছিল এবং একটানা না হলেও ছাড়ছে, হচ্ছে, আবার হচ্ছে। তো এই অবস্থায় রেনকোট পরে প্রথম থেকেই বাড়ির থেকে বেরোতে একটু কি যেন কেমন লাগছিল, তাই বেরোয়নি। ভেবেছিলাম একটু বৃষ্টি থামলে বেরোবো। তো সেই অবস্থায় সকাল 9টার দিকে বৃষ্টি একটু ধরার পরেই সঙ্গে সঙ্গে বেরিয়ে পড়েছি। কিন্তু এই 10টা 40, 1 ঘন্টা 40 মিনিটের রাস্তায় অতিক্রান্ত করেছি, কিন্তু তার মধ্যেই আধ ঘন্টার উপর আমার দাঁড়াতে চলে গেছে। তিনটি জায়গায় দাঁড়িয়েছি, একবার রসুলপুরে, একবার শক্তিগড়ে, একবার বর্ধমান ঢোকার আগে। প্রায় 10-12 মিনিট করে রেস্ট নিয়েছি। রেস্ট মানে ওই বৃষ্টির জন্য কোনো নিশ্চিন্ত আশ্রয় দেখে বাইক সমেত ঢুকিয়ে দিয়েছি। বেরোনোর মুখেই এরকম বৃষ্টি নিয়ে সারাদিনটা ঘোরা একটু কেমন কেমন লাগছিল। তাই 10টার পর একটু বৃষ্টি থামার পরে আবার বেরিয়ে পড়েছি। দেখুন চারিদিকে এখনও বৃষ্টির জল এদিক ওদিক রয়েছে। রোদ উঠছে, মেঘ আবার রোদকে ঢেকে দিচ্ছে, সূর্যকে। এই অবস্থায় এগিয়ে চলেছি দুর্গাপুর ছাড়িয়ে। ধীরে ধীরে, ধীরে ধীরে বলবো না, বেশ জোরেই আমার গাড়ি চলেছে। তার কারণ হাইওয়ের ওপর দিয়ে যাচ্ছি, NH-19, 19 নম্বর জাতীয় সড়ক। এটা ধরে চলেছি। আমার প্রথম গন্তব্য আজকে ধানবাদ। এখনও অনেকখানি রাস্তা বাকি আছে। 50-60 কিলোমিটার সবেমাত্র পার হয়েছি। এখনও বেশ 200 কিলোমিটারের উপর বাকি রয়েছে। পানাগড় টোল প্লাজা ছাড়ালাম। এ কি, রেলগাড়ি রাস্তার ওপর, ইঞ্জিন দাঁড়িয়ে রয়েছে! এ কী কাণ্ড! WAP-7, ওহো, ট্রাকে করে চাকা ছাড়া ইঞ্জিনটাকে নিয়ে যাচ্ছে। আরে বাবা, আমি ভয় পেয়ে গেছি তো। পৌঁছে গেছি আসানসোল বাইপাস। গাড়িটাকে কিছুক্ষণের জন্য বিশ্রাম দেওয়ার উদ্দেশ্যে এবং একটু ভিডিও করবার উদ্দেশ্যে দাঁড়িয়ে পড়েছি। NH-19-এর একপাশে বাইক রেখে দিয়েছি। 3-6 লেনের যে রাস্তা, দেখুন অনবরত গাড়ি চলেছে। আজকে ছুটির দিন, তুলনামূলক বলতে পারি গাড়ির চাপ একটু অল্পই রয়েছে। আর এই যে আমার বাহন, বাইক, আমার সর্বক্ষণের বর্তমান সঙ্গী এখন বলা যেতে পারে, বাজাজ V15। একে নিয়েই রওনা হয়েছি ধানবাদ, ঝাড়খণ্ড ট্যুরে। 2 দিন 2 রাত। আশা করছি এর মধ্যেই আমি আমার যেগুলো যাওয়ার জায়গা কভার করতে পারবো। এই যে সামনে দেখুন আসানসোল বাঁদিকে চলে যাচ্ছে, আর আমি যাব সোজা ধানবাদের উদ্দেশ্যে। হ্যালো বন্ধুরা, ঘড়ির কাঁটায় 12টা 10, দুপুর হয়ে গেছে। বেশ চড়া রোদ উঠেছে, আর আমি দাঁড়িয়ে রয়েছি আসানসোল পার হয়ে। NH-19 6 লেনের এই যে সুবিশাল চওড়া রাস্তা, এই রাস্তায় আর খানিকটা পরেই আমি আমাদের পশ্চিমবঙ্গের বর্ডার অতিক্রম করে ঝাড়খণ্ড বর্ডারে পা দেব। আসানসোল পার হয়ে চিত্তরঞ্জন পার হয়ে গেছি। এইবার 12টা 15 চলেছি আসানসোল কুলটি নিয়ামতপুরের কয়লা খনি এলাকার সামনে দিয়ে বা মাঝখান দিয়ে। বেশ গরম লাগছে। নিচে রেল লাইন, খুব সম্ভবত মালগাড়ি যাওয়ার রেল লাইন। দেখে ওভারব্রিজের উপর দাঁড়িয়ে পড়েছি। পাশ দিয়ে এখানে রাস্তাটা বেশ সরু। এই দেখুন রেল লাইন, নারকেলের সারি জঙ্গলের ভিতর দিয়ে চলে গেছে কয়লা খনির দিকে। এই যে রেল লাইন, এই মুহূর্তে কোনো ট্রেন, খুব সম্ভবত মালগাড়ি যায়। এখনও কোনো পর্যন্ত কিছু দেখতে পাচ্ছি না, কিন্তু জায়গাটা অসাধারণ লাগলো। এক কথায় জায়গাটা অসাধারণ। বৃষ্টি এদিকেও হয়েছে বোঝা যাচ্ছে। এই দেখুন কি সুন্দর চারিদিকের ল্যান্ডস্কেপটা দেখুন। এই যে রেল লাইন চলে গেছে কয়লা খনির দিকে, চারিদিকে গাছের জঙ্গল, গাছের সারি, আর আমি উপরে দাঁড়িয়ে রয়েছি। এখনও জ্যাকেট, মাফলার গায়ে, ঠান্ডা রয়েছে একটু একটু। এবার আবার এগোবার পালা। বাইক স্টার্ট করছি। ঘড়ি কাঁটায় 12:30, আর আমি ঠিক এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি আসানসোল ধানবাদ যে রেল লাইন, সেই রেল লাইনের ঠিক উপরে।
অপূর্ব সুন্দর একটি দৃশ্য দেখুন, জাস্ট ফ্যান্টাস্টিক। একটি মালগাড়ি খুব ধীর গতিতে এগিয়ে চলেছে, খুব সম্ভবত ক্রসিং রয়েছে সামনে। এখানে লাইনটা ডাবল রয়েছে, ডাবল লাইন, খুব সম্ভবত ক্রসিং আছে, নাহলে এত আস্তে মালগাড়ি যায় না। ভারতীয় রেলের এক অপূর্ব নিদর্শন। ধীরে ধীরে মালগাড়ি ওই দেখুন ক্রসিং পার হয়ে মিলিয়ে যাচ্ছে চোখের আড়ালে। এবার এখান থেকে রওনা দেব, চলুন বাইকের কাছে এগিয়ে যাওয়া যাক। আমার পরবর্তী গন্তব্যের দিকে এগিয়ে যাই, আপনারা ততক্ষণ সঙ্গে থাকুন, দেখতে থাকুন। কয়লা খনি এলাকার মাঝখান দিয়ে যেহেতু চলেছি, তাই চোখে সবসময়ই কয়লা খনি পড়ছে। এই দেখুন আরেকটি কয়লা খনি। এই যে কয়লা খনির আরেক দিক, এইখানে একটি টাওয়ারের মতন করা রয়েছে, তারপরে ছাউনি। এদিকে কিছু মানুষ কাজে ব্যস্ত রয়েছেন, রিনোভেশনের কাজ খুব সম্ভবত মনে হচ্ছে। আর আমি দাঁড়িয়ে রয়েছে এই যে রাস্তার উপরে, ওই যে দূরে কয়লার পাহাড় দেখা যাচ্ছে। বেলা 12টা 45, দুপুর হয়ে গেছে প্রায়। আর আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি বরাকর নদীর উপর, বরাকর নদ, যার একদিকে রয়েছে পশ্চিমবঙ্গ তথা পশ্চিম বর্ধমান জেলা, আর ওই দিকটায় রয়েছে ঝাড়খণ্ডের চিরকুন্ডা। এই যে বাইক পার্কিং করেছি, পার্কিং মানে রাস্তার ধারে দাঁড় করিয়ে দিয়েছি। আর এই দেখুন ওই দিকের লেন দিয়ে গাড়ি ছুটে চলেছে আসানসোল বর্ধমানের দিকে। আর আমি দাঁড়িয়ে রয়েছি চিরকুন্ডা অর্থাৎ ধানবাদের দিকে যে লেন রয়েছে সেই লেনে। তলায় জল দেখা যাচ্ছে, যেহেতু বসন্তকাল এখন জল নেই বললেই চলে। যেটুকু বা জল ছিল ড্যামে, সেই জলটা বন্ধ করে রাখা হয়েছে। যখন জল থাকবে না সেই সময় সরবরাহের জন্য ডিভিসির মাধ্যমে। এটি একটি ডিভিসি প্রজেক্ট। যে বরাকর নদীর উপর যে ড্যামগুলো আছে, ওই দেখুন বরাকর নদীর উপর দিয়ে গাড়ি চলেছে, বেশ তীব্র গতিতে চলেছে ইন্ডিয়ানের ট্যাঙ্কার। এখন চারিদিকে যুদ্ধ যুদ্ধ সাজ। ইরান ইসরায়েল আমেরিকা যুদ্ধে ফেঁসে গিয়েছি আমরাও, ভারতবাসীও ফেঁসে রয়েছে। এই যে সামনে দেখা যাচ্ছে ধানবাদ, আর 42 কিলোমিটার। ডান দিকে মাইথন ড্যাম, যদিও যাব না আজকে। বাঁদিকে চিরকুন্ডা, কিন্তু আমার গন্তব্য ধানবাদ। 42 কিলোমিটার এখনও যেতে বাকি রয়েছে NH-19 দিয়ে। চলুন এগিয়ে যাই। চিরকুন্ডা পার হয়েই এই ছোট্ট নদীর দেখা পেলাম, যার ওভারব্রিজের নিচে ওপরে দাঁড়িয়ে রয়েছে, নিচে দিয়ে নদী বয়ে চলেছে। নদীর জল যদিও কালো, তবু নদীর দুপাশের দৃশ্য বেশ ভালো, চোখ টানলো। আশেপাশের এলাকার মানুষজন এই যে বাইকে করে কয়লার বস্তা নিয়ে চলেছে, খুব সম্ভবত বিক্রি করে নিজেদের রুজি রোজগার সঞ্চয় করবেন। পৌঁছে গেছি ধানবাদ মোড়। এই মোড় থেকে বাঁদিকে বেঁকে ধানবাদ স্টেশনকে পাশে রেখে এগিয়ে যেতে হবে ভাতিন্ডা ওয়াটারফলসের উদ্দেশ্যে। এগিয়ে চলেছি কয়লা খনির শহর ধানবাদের ভিতর দিয়ে। বেশ গরম লাগছে, মনে হচ্ছে জ্যাকেট আর বেশিক্ষণ গায়ে রাখা যাবে না। এই যে সামনে সাইনবোর্ড দেখা যাচ্ছে, ধানবাদ, বোকারো, পুরুলিয়া, রাঁচি সব একই রাস্তায় রয়েছে। আমি ওই পথ ধরে এগিয়ে যাব। বেলা 1:30 বেজে গেছে, এখনো পর্যন্ত দুপুরের খাবার খাইনি। ধানবাদ শহরের ভিতর দিয়ে এগিয়ে চলেছি। এই রাস্তা রাঁচি, পুরুলিয়া ওইদিকে চলে গেছে, তবে আমি অত দূর যাব না, আরও খানিকটা যাব। ধানবাদ স্টেশনকে ডান দিকে রেখে আরও খানিকটা এগিয়ে গিয়ে বাঁ দিকের পাহাড়ি পথ ধরব। তার কারণ আজকে আমার যে প্রথম গন্তব্য সেটা রয়েছে ভাতিন্ডা ওয়াটারফলস, ঝাড়খণ্ডের কাটরি নদী, যেটি দামোদরের সঙ্গে মিশেছে, দামোদরের একটি উপনদী। সেই কাটরি নদী তার সঙ্গমে মিলিত হবার কিছুক্ষণ আগেই বেশ উঁচু পাহাড় থেকে নিচের দিকে ঝাঁপিয়ে পড়েছে এবং তৈরি হয়েছে একটি অসাধারণ জলপ্রপাত, যেটির নাম ভাতিন্ডা জলপ্রপাত। সেটি আজকে আমার প্রথম দর্শনীয় স্থান। সেখানের দিকে তার দিকে এগিয়ে চলেছি ধানবাদ শহরের ভিতর দিয়ে। উঁচু
প্রবেশ করেছি ভিতরের রাস্তায়। ধানবাদ থেকে যে রাঁচির দিকে রাস্তা চলে গিয়েছে হাইওয়ে, সেই হাইওয়ে থেকে এখন ভিতরের রাস্তায় রয়েছি। ফুটকি মোড় বলে একটি মোড় রয়েছে, যেখান থেকে বাঁদিকে দেখতে হয়েছে। এখন আমি মুনিডি বলে একটি জায়গা রয়েছে, সেই জায়গায় নিচের দিকে কয়লা খনির রেল লাইন চলে গেছে, তার উপর দিয়ে চলেছি। রাস্তা অতখানি ভালো না হলেও দুপাশের দৃশ্যপট অসাধারণ। আর আমি এই দুপুরে এগিয়ে চলেছি ভাতিন্ডা ওয়াটারফলস, যেটি টেটেঙ্গাবাদ বলে একটি জায়গায় অবস্থিত, তার দিকে। রাস্তা মোটামুটি চওড়া রয়েছে, একটি গাড়ি এদিক ওদিক যেতে পারে। প্রিয় দর্শক বন্ধুরা, ভাতিন্ডা ফলস আর বেশি দূরে নয়, আর মাত্র 2 কিলোমিটার। দেখতে দেখতে পৌঁছে যাব জঙ্গলের ভিতর দিয়ে। যে রাস্তা চলে গেছে, সরু রাস্তা, সেই রাস্তা দিয়ে আর মাত্র 1.5 কিলোমিটার গেলেই সেই বহু আকাঙ্ক্ষিত ভাতিন্ডা ওয়াটারফলস দেখতে পাবো। এখনও গ্রামের ভিতর দিয়ে রাস্তা, তবে গ্রাম নামে মাত্রই। বালুডি ছাড়িয়ে গেছি, সামনেই টেটেঙ্গাবাদ বলে যে গ্রাম, সে গ্রাম রয়েছে। আর আমি এগিয়ে চলেছি গ্রাম্য ঢালাই পথ ধরে। একটি গাড়ি গেলে আরেকটি ছোট গাড়ি পাশ হতে পারে, এরকম একটি রাস্তা। আর দুপাশে দেখতেই পাচ্ছেন বেশ ঘন জঙ্গল, যদিও ছোট ছোট গাছের জঙ্গল। গ্রাম্য পরিবেশ একেবারেই। এই যে বাঁদিকে চলে গেল দামোদরের পুল, ডান দিকে আমরা চলেছি ভাতিন্ডা ওয়াটারফলস। লাক্সারি বাস দাঁড়িয়ে রয়েছে একটি। আর এই যে একেবারে সামনে চলে এসেছি, আর খানিকটা গেলেই মনে হচ্ছে ওয়াটারফলসের গেট পেয়ে যাব। এগিয়ে যাই, রাস্তা দিয়ে যেতে খুব সুন্দর, ভালো লাগছে, বেশ মনোরম আবহাওয়া। দুপুর গড়িয়ে প্রায় বিকেলের দিকে ঢলে পড়েছে। এই যে টেটেঙ্গাবাদ হিন্দিতে লেখা রয়েছে। এগিয়ে যাচ্ছি, গ্রামের পরিবেশ, 2-1টি বড় বড় বাড়ি রয়েছে। রাস্তায় জনসংখ্যা প্রায় নেই বললেই চলে, এমনিতেই আজকে একটি ছুটির দিন। এবার ডান দিকে রাস্তা নিতে হবে। বেশ ভালো রকমের উত্তেজনা কাজ করছে। সকাল 9টার থেকে বেরিয়েছিলাম, প্রায় 5 ঘন্টা বাইক জার্নি করে। এখন বেলা 2:30টার দিকে আমি প্রবেশ করছি এই যে ভাতিন্ডা ওয়াটারফলসের গেট। টেটেঙ্গাবাদ ভাতিন্ডা ওয়াটারফলস, ঝাড়খণ্ড। এই যে বেশ কিছু গাড়ি রয়েছে পার্কিংয়ে, 4 চাকা রয়েছে, একটি 4 চাকা বেরিয়ে আসছে। সামনে মন্দির দেখতে পাচ্ছি, এইখানে বাইক পার্কিং রয়েছে, আমি এইখানে গাড়িটা পার্কিং করব। বেশ কিছু বাইক এখানে পার্কিং করা রয়েছে। বাইক পার্কিং করলাম। এখানে পার্কিং ফি বাইকের জন্য 20 টাকা, 4 চাকার জন্য 50 টাকা, বড় গাড়ির জন্য 100 টাকা। একদম বাস হলে সেখানে পার্কিং রেট প্রায় 300 টাকার কাছাকাছি। পার্কিং করে এই যে এগিয়ে চলেছি, ওই যে সামনে দেখা যাচ্ছে অপরূপ ভাতিন্ডা ওয়াটারফলস। ঝাড়খণ্ডের অন্যতম, ধানবাদের প্রধান দর্শনীয় স্থান ভাতিন্ডা ওয়াটারফলস। বেশ কিছু মানুষ এখানে রয়েছেন, একত্রিত হয়েছেন। আজকে পবিত্র ঈদের ছুটির দিন, ঝাড়খণ্ডেও নিশ্চয়ই ছুটি আছে। সারা ভারতবর্ষব্যাপী আজকে ছুটির দিন, ঈদ পালিত হচ্ছে। বসন্তকাল, চৈত্র মাস, জল খুবই কম, তবুও যেটুকু জল আছে অসাধারণ সৌন্দর্য, এক কথায় অসাধারণ, অতুলনীয় সৌন্দর্য। গতবারে রাঁচি সফরে যে হুড্রু জলপ্রপাত দেখেছিলাম, সেটি অনেক উঁচু থেকে পড়ছে, তবে তার সৌন্দর্য অন্যরকম ছিল। এখানেও জল একেবারেই অল্প, তবে যেভাবে গড়িয়ে আসছে এটা খুব উঁচু থেকে হয়তো পড়ছে না, কিন্তু অনেকগুলো ধারায় পড়ছে। অসাধারণ সৌন্দর্য, অসাধারণ। এই যে চারিদিকে পাথর, পাথুরে পাহাড়, সেই ছোট ছোট পাহাড়ি টিলা বা পাহাড়ের ভিতর থেকে নদী বেরিয়ে আসছে। এখানে জানলাম নদীটির নাম কাটরি নদী, যে নদীটি খানিকটা এগিয়ে গিয়ে দামোদরে মিশেছে। আমাদের দামোদর সবাই, পশ্চিমবঙ্গের লোকে মোটামুটি সবাই জানি আমরা দামোদরকে চিনি, বর্ধমানের বৃক্ষ। এই দামোদরের একটি অন্যতম প্রধান উপনদী এই কাটরি নদী, যেটি ভাতিন্ডা ওয়াটারফলস থেকে 1 কিলোমিটার এগিয়ে গিয়েই দামোদরের সঙ্গে মিলিত হয়েছে। যদি সুযোগ পাই আমি সেখানে যাব, আপনাদের দেখাবো। দর্শক বন্ধুরা, নিজে একটি ভাই জলের স্পর্শ না এড়াতে পেরে একটু ঝুঁকি নিয়ে সামনের দিকে গিয়েছে, উপর থেকে বাঁশি দিয়েছে। যারা গার্ড রয়েছে তারা বাঁশি বাজাচ্ছে যে ওখানে যাওয়া নিষিদ্ধ।
এই পাথুরে এলাকার দৃশ্য উপর থেকে যতটা ভালো লাগে সামনের থেকে, কিন্তু ভিতরে নামতে ইচ্ছে করে, কিন্তু এতটা পরিমাণ জলের স্রোত যে এই বসন্ত তথা গরম পড়ছে এই সময়তেও যে মানে কী পরিমাণে জলের আওয়াজ হচ্ছে বুঝতেই পারছেন। তাহলে বর্ষাকালে যখন ভরা বৃষ্টির সিজন সেই সময় কি অপরূপ রূপ ধারণ করে, এবং সেই সময় এখানে আসা যে কতটা মানে সৌন্দর্য এবং বিপজ্জনক দুটোই নিশ্চয়ই বুঝতে পারছো তোমরা বন্ধুরা। দেখো চারিদিকে সবুজে সবুজ, বেশ কিছু লোক এসেছেন এই সৌন্দর্য উপভোগ করতে ঈদের ছুটির দিনে। উঁচু পাহাড়ের ওপর থেকে গড়িয়ে পড়েছে এই জলপ্রপাত বা ওয়াটারফলস। এটির আসল নাম ভাতিন্দা জলপ্রপাত, তবে যেহেতু এটি ঝাড়খণ্ডের ওই ধানবাদ জেলার মনিডি বলে গ্রামে অবস্থিত, তো এটি মনিডি জলপ্রপাত নামেও কিন্তু পরিচিত। এটি একটি মনোরম এবং জনপ্রিয় পিকনিক স্পটও বটে। যদি বন্ধুরা আসতে চাও তাহলে ধানবাদ রেল স্টেশনে নামতে হবে, এবং ধানবাদ রেল স্টেশন থেকে এটি প্রায় 14-15 কিলোমিটার দূরে হবে। এটি দেখে নিশ্চয়ই বুঝতে পারছো বন্ধুরা যে এর উচ্চতা খুব একটা বেশি নয়, যে 10 থেকে 11 মিটার বা বড়জোর 12 মিটার উপর থেকে এটি গড়িয়ে পড়ছে, নিচে ঝাঁপিয়ে পড়ছে। পাথুরে আর সবুজ জঙ্গলে ঘেরা স্থান। কাটারি নদী অনেকে বলে, কাটরি নদী অনেকে বলে, অনেকের কাছে নদীটি জামুনিয়া নদী বলে পরিচিত। বর্ষায় অপরূপ সৌন্দর্য ধারণ করে। এই যে পাথরগুলি, যে গর্তগুলি হয়েছে, গর্তগুলি ডাস্টবিনের কাজ করছে। এই যে এখান থেকে নদী হয়ে এটি কাটারি নদী নাম ধারণ করে ওই যে নিচের দিকে চলে যাচ্ছে, ওইখানে সিঁড়ি রয়েছে, এই যে উঁচু পাহাড় রয়েছে এখানে, এই ওপরটায় পার্কিং অবস্থা। এখানে একটা পার্ক মতন করা রয়েছে যেখানে অবসর বিনোদনের জন্য সকলে আসছে, বাচ্চা বুড়ো মধ্যবয়সী যুবক যুবতী কিশোর কিশোরী সবার জন্যই এই জায়গাটা কিন্তু একেবারে মনোরম। এই দেখুন কি অপরূপ অপরূপ সৌন্দর্য, নৈসর্গিক দৃশ্য এক কথায় অসাধারণ। এখানকার সেরা সময় তো নিশ্চয়ই বুঝতে পারছেন যে কোনো জলপ্রপাত বর্ষাকালে একেবারে টইটুম্বুর থাকে, এবং বর্ষাকাল এখানকার একেবারে সেরা সময়। আর যদি কেউ পিকনিক করতে চাও তাহলে অবশ্যই শীতকাল। ধানবাদ আসবে, ধানবাদ যে কোনো ট্রেনে বা বাসে তো ধানবাদ আসাই যায়। ধানবাদ থেকে গাড়ি বা অটো ভাড়া করে 14-15 কিলোমিটার রাস্তা বোকারো রোড ধরে আসতে হবে। তারপরে ফুটকি মোড় বলে একটি জায়গা রয়েছে, ওখান থেকে মনিডি বালুডি এই সমস্ত জায়গা হয়ে টটেঙ্গাবাদ বলে যে জায়গাটা, টেটেঙ্গাবাদ, এই জায়গায় হচ্ছে ভাতিন্দা জলপ্রপাত। এখানকার মূল আকর্ষণ এই যে পাথুরে দৃশ্য আর এই নদী কুলকুল শব্দ করে বয়ে চলেছে, আর চারিদিকের সবুজ নিসর্গ পরিবেশ অত্যন্ত ভালো লাগবে। ডিসেম্বর জানুয়ারি মাসে যদি কেউ আসতে চাও তো খুব ভালো লাগবে, বেশ ঠান্ডাও থাকবে। এখন মার্চ প্রায় শেষের দিকে, তো একটু গরম ভাব রয়েছে। ডিসেম্বর জানুয়ারিতে বেশ ভালো লাগবে, তখন হয়তো জলও একটু বেশি হয়তো থাকতে পারে। তো বন্ধুরা দেখো, সকাল 9টায় বাড়ির থেকে বেরিয়েছি, প্রায় 10টা 11টা 12টা 1টা 2টো 2.5টা 5.5 ঘন্টার বাইক জার্নি করে 270 কিলোমিটার, প্রায় 270 কিলোমিটার রাস্তা অতিক্রম করে যে ভাতিন্দা ওয়াটারফলসে বা ভাতিন্দা জলপ্রপাতে এলাম, একেবারে কিন্তু মানে শরীরে কোনো ক্লান্তি নেই। এই অপরূপ যে দৃশ্য, এই দৃশ্য দু চোখ ভরে না দেখলে মনে হয় যেন সারা জীবনে অনেক কিছু পাওয়া অপূর্ণ থেকে যায়। আমি একাই এসেছি, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলতে হয়, রবীন্দ্রনাথের সেই বিখ্যাত লাইন। তো মাঝে মাঝে একাই বের হয়ে যেতে ভালো লাগে, প্রকৃতিকে নিজের চোখ দিয়ে দু চোখ ধুয়ে প্রাণ দিয়ে মন দিয়ে দেখতে খুব ভালো লাগে। তাই চলে এসেছি আজ এই ভাতিন্দা ওয়াটারফলস দেখতে আমার বাজাজ V15 বাইক নিয়ে। উপর থেকে জল যখন গড়িয়ে পড়ছে, আমি এত দূরে আছি তাও আমার গায়ে জলের ছিটে লাগছে, কি অপূর্ব একটি অনুভূতি হচ্ছে, অনবদ্য, এক কথায় অনবদ্য অনুভূতি। তো বন্ধুরা অবশ্যই কমেন্টে জানিও যে ভাতিন্দা ওয়াটারফলস কেমন লাগলো তোমাদের। এখনও অনেক দেখা বাকি রয়েছে, দুদিনের ধানবাদ সফর, আজকে সবেমাত্র প্রথম দিন। আজকে এই ভাতিন্দা ওয়াটারফলস দেখে
তোপচাঁচির ড্যামে যাওয়ার ইচ্ছা আছে। তোপচাঁচি লেক আরেকটি বিখ্যাত জায়গা ধানবাদের কাছাকাছি, সেদিকে যাব। তবে আরেকবার তোমাদের ঘুরিয়ে দেখিয়ে দিই। দেখো কি অপরূপ সেই ভাতিন্ডা ওয়াটারফলস গড়িয়ে পড়েছে আমাদের মেমারি, বর্ধমান, কলকাতার এত কাছে, প্রায় 5 ঘন্টার দূরত্বে যে এত সুন্দর একটি স্থান থাকতে পারে চোখে না দেখলে কিন্তু বিশ্বাস হয় না। দেখো ছোট বড় মাঝারি মধ্যবয়সী সবাই কিন্তু এই আনন্দ উপভোগ করছে, অনেকে কানে আঙুল দিচ্ছে, এত আওয়াজ হচ্ছে। এই জলপ্রপাতের অবর্ণনীয় সৌন্দর্য, এটা যতই আমি বলি না কেন ভাষায় বোঝানো এক কথায় অসম্ভব। শুধুমাত্র বোঝানোর চেষ্টাই করতে পারি। একটু জল নিয়ে খেলা করার ইচ্ছা কিন্তু বাদ দিতে পারলাম না। এই যে দেখো বন্ধুরা, আমি একটু জল নিয়ে খেলা করছি, কি সুন্দর ঠান্ডা জল, একদম স্বচ্ছ জল, সাদা ফেনায় ভর্তি। বেশ একটু নিজের সঙ্গে মজা করছি নদীর স্রোতের সঙ্গে পাল্লা দিয়ে। যদি সুযোগ থাকতো স্নান করে নিতাম, কিন্তু পার্কিংয়ে সমস্ত লাগেজ রেখে এসেছি বাইকেই, গামছা আনিনি, তাই আর স্নান করার লোভটা এখানেই ত্যাগ করতে হচ্ছে। প্রায় 3:30 বেজে গেছে বিকেল, তো এখনও প্রায় 1.5 ঘন্টা বেলা রয়েছে, 1.5 ঘন্টা 2 ঘন্টা বেলা রয়েছে। এইবার এই ভাতিন্ডা ওয়াটারফলসকে টাটা জানিয়ে পরবর্তী গন্তব্যের দিকে যেতে হবে। এখান থেকে তো উঠতে কোনোভাবেই মন যায় না, কিন্তু যেহেতু মাত্র 2 দিনের সফরে এসেছি, তাই যতগুলো পারি ডেস্টিনেশন তোমাদের দেখানোর চেষ্টা করব। এই দেখো উপর থেকে নদী চলে এসেছে, গিয়ে একেবারে নিচে চলে যাচ্ছে। এই যে পাথরের উপর আমি দাঁড়িয়ে রয়েছি পা বাঁচিয়ে, কেননা পা এখনও আমার ভালো হয়নি। সেলফি স্টিক হাতে নিয়ে যতটা সম্ভব তোমাদের কাছে আমি এই অবর্ণনীয় সৌন্দর্যকে তুলে ধরবার চেষ্টা করছি। আশা করি তোমাদের ভালো লাগবে। যদি ভুল ত্রুটি হয় আমাকে অবশ্যই কমেন্টসে জানিও। চলো এবার ওপর দিকে ওঠার পালা। নদীর গা বেয়ে বেয়ে ওপর দিকে উঠতে হবে। এখানে কোনো সিঁড়ি নেই, এখানে শুধু একটি স্ল্যাব করা রয়েছে, স্লোপিং করা রয়েছে একটি পার্কের পাশ দিয়ে, ওইখান দিয়ে যেতে হবে। সুতরাং সিঁড়ির কোনো গল্প নেই। 100 মিটার মতন দূরত্ব পার্কিং স্লট থেকে এই নিচের নদী বা ভাতিন্ডা ওয়াটারফলস। তো তোমরা অবশ্যই আসবে, যে কোনো সময় আসতে পারো, তবে বর্ষাকালে এলে সাবধানে নামতে হবে নিচেই, কিন্তু সৌন্দর্য অনবদ্য পাবে। আর শীতকালে এলে তো কথাই নেই, একেবারে নিচেই জলপ্রপাতের গা ঘেঁষে দাঁড়িয়ে বসে তোমরা নিশ্চিন্তেই 3-4 ঘন্টা বা আরও বেশি সময় থাকলে তোমরা অনায়াসেই কাটিয়ে দিতে পারো। এর বেশি ভাষায় বলা এই মুহূর্তে আমার পক্ষে সম্ভব হচ্ছে না। চলো এবার ওপর দিকে উঠি। মন না চাইলেও ভাতিন্ডা ওয়াটারফলসকে বাই বাই বিদায় জানিয়ে ওপর দিকে উঠে আসছি। উপরে আমার গাড়ি পার্কিং করা আছে, উপরে কী আছে যতটা সম্ভব দেখানোর চেষ্টা করব। বিদায় ভাতিন্ডা ওয়াটারফলস বা জলপ্রপাতের উপরটা অনেকটা এরকম। দেখুন এখানে বসবার জন্য বেশ অবসর বিনোদন করার জন্য পার্কিংয়ের মতো করা রয়েছে। অপূর্ব নৈসর্গিক দৃশ্য। চলুন দেখা যায় আর কি আছে, এগিয়ে যাই একটু। ঠিক উপরেই রয়েছে শিবের মন্দির। ওম নমঃ শিবায়। মন্দির দরজার সামনে বসে রয়েছেন দ্বারপাল নন্দী। ওম। উপরে উঠে আর একটি নতুন জায়গার সন্ধান পেলাম, যেটির কৌতূহল না চেপে রাখতে পেরে আমার ইচ্ছা হয়েছে সেই জায়গা দেখতে যাব। চলো আমার সঙ্গে তোমাদেরও ঘুরিয়ে আনি সেই অসাধারণ জায়গা। ভাতিন্ডা ওয়াটারফলস দেখে এখন আমি চলেছি অল্প কিছুটা দূরেই এই ভাতিন্ডা ওয়াটারফলস যে নদীর ওপর তৈরি হয়েছে সেই কাটরি নদী, আর সবার পরিচিত দামোদর নদী, দামোদর নদ এক জায়গায় মিলিত হয়েছে। সেই জায়গার দিকে এগিয়ে চলেছি। ভাতিন্ডা ওয়াটারফলস পিছনে ফেলে এসেছি, ওখানে বাইক পার্কিং করা আছে। জঙ্গলের রাস্তা,
এ দেখুন চারিদিকেই মোটামুটি জঙ্গলের রাস্তা রয়েছে। এখন যেহেতু শীতকাল শেষ হয়ে বসন্তকাল পড়েছে, সুতরাং অতটা জঙ্গল এখন বোঝা যাচ্ছে না। প্রায় চলে এসেছি কাটরি দামোদর যে সঙ্গম স্থান, সেই সঙ্গম স্থানে। আজকে সারাদিন মেঘলা আবহাওয়া ছিল। এই এখন বিকেল 3:30 সময় সূর্যের খানিকটা দেখা পাওয়া যাচ্ছে। দেখুন এইদিকেও জঙ্গল রয়েছে, পায়ে চলা সিঁড়ি পথ, এই সিঁড়ি পথ দিয়ে চলেছি। ছোটোখাটো হিংস্র পশু পাখি থাকা আশ্চর্যের নয়, থাকতেও পারে। এই দেখুন কি সুন্দর উইয়ের ঢিপি। রাস্তাটা এইদিকে তুলনামূলক চওড়া রয়েছে। এখনো বুঝতে পারছি না ঠিক কোন দিকটায় পাওয়া যাবে। ওই পাখি ডাকছে। মেঘের গর্জনও শোনা যাচ্ছে, মেঘ ডাকছে। তো প্রায় চলে এসেছি, দূর থেকে আমি দেখতে পাচ্ছি। ওই যে ময়ূর, এখান থেকে ময়ূরের ডাক ভেসে এলো। অসংখ্য পাখির ডাক পাচ্ছি, পাখির আওয়াজ আসছে ভেসে। অপূর্ব নৈসর্গিক দৃশ্য। এই যে এদিকে মেঘের গর্জনও শোনা যাচ্ছে। গুটি গুটি পায়ে জঙ্গলি পথ ধরে এগিয়ে চললাম। এই যে সঙ্গম পয়েন্ট, ওহো অসাধারণ অসাধারণ দৃশ্য। এই যে ওই দেখুন দামোদর। বসন্তকাল, জল স্বভাবতই কম রয়েছে। ওই যে আসছে ওদিক থেকে দামোদর, এই যে দামোদর। আর আমাদের যে ভাতিন্ডা ওয়াটারফলস, তার থেকে যে নদীটি বেরিয়ে এসেছে, এই সেই কাটরি নদী। ওই যে দূরে দেখা যাচ্ছে ভাতিন্ডা ওয়াটারফলস দূরে রয়েছে। ওইদিকে ভাতিন্ডা ওয়াটারফলস, ওই যে নদী আসছে, নদী এসে ধীরে 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 এখান দিয়ে গিয়ে লতা গুল্মের মাঝখান দিয়ে প্রবাহিত হয়ে কি সুন্দর সুন্দর জঙ্গলি গাছ, অপূর্ব হাওয়া, কি সুন্দর, প্রাণ মন সব জুড়িয়ে যায়। এই যে সেই বর্ধমানের দুঃখ দামোদর নদী, ওই দিক থেকে এসেছে।
ওই দিক থেকে দামোদর এসেছে এবং এইখানে গিয়ে এই যে দুটি ধারা মিলিত হচ্ছে। ওই যে ওইদিকে দামোদর চলে গেল, ওই দিকে দামোদর চলে যাচ্ছে, এই দিক থেকে আসছে, ওই দিক থেকে দামোদর আসছে এবং এইখানে কাটলি নদী, এই যে কাটলি নদী গিয়ে মিলিত হচ্ছে। আর একটু এগিয়ে গেলেই ভালোভাবে দেখা যাবে, এই যে এই যে কাটলি নদী, ওই যে দামোদর। এই যে এটা কাটলি নদী আসছে, ওই যে দামোদর চলে এসে দিক দিয়ে। এটাই সেই বিখ্যাত কাটলি দামোদর সঙ্গম স্থান। দেখুন কি স্বচ্ছ, একেবারেই স্বচ্ছ পরিষ্কার জল। একেবারে কাছে চলে এসেছি। এই যে আমি ছাড়া এখানে কোনো দর্শকের কোনো ঠিকানা দেখতে পাচ্ছি না। ওই যে দামোদর আর এই যে কাটলি নদী। বর্ষাকালে ফুলে ফেপে এক হয়ে যায়, বোঝা যায় না, এখন স্পষ্টভাবেই বোঝা যাচ্ছে। এই দেখুন, এইটা কাটলি নদী আর ওইদিকে দামোদর, এই সঙ্গম স্থান। অসাধারণ জায়গা, অসাধারণ ল্যান্ডস্কেপ, কি অসাধারণ ভিউ। আমি চারপাশটা একটু ঘুরিয়ে দেখাচ্ছি আপনাদের। মেঘলা হয়ে গেছে, চারপাশে উঁচু 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 পাহাড়, মেঘের আওয়াজ শোনা যাচ্ছে। এই যে সেই মিলন স্থান। দর্শক বন্ধুরা, দেখালাম আপনাদের কাটলি অর্থাৎ ভাটিন্ডা ওয়াটারফলস থেকে যে নদী বেরিয়েছে সেই নদী, এবং তার সঙ্গে দামোদর, সবার পরিচিত দামোদর নদ যেখানে মিলিত হয়েছে সেই স্থান কাটলি দামোদর মিটিং পয়েন্ট বা সঙ্গম স্থান। এবার ফিরতে হবে। পার্কিংয়ে বাইক পার্কিং করা আছে। ছোট বড় বিভিন্ন মাপের পাথর এই যে পড়ে রয়েছে। পা বাঁচিয়ে সাবধানে যাচ্ছি, পা এখনো পুরো ভালো হয়নি, তবুও এই আকর্ষণ ছাড়তে পারিনি। বেরিয়ে পড়েছি ধানবাদের উদ্দেশ্যে মেঘলা আবহাওয়া মাথায় নিয়ে। মেঘের গর্জন বেশ জোরে জোরে শোনা যাচ্ছে। এই যে সেই জঙ্গলি পথ। আসবার সময় কিন্তু আমি ভয় পেয়ে গিয়েছিলাম একটি আওয়াজ শুনে। পরে দেখলাম ওটি একটি ময়ূরের আওয়াজ, ময়ূর ডাকলো, কিন্তু দুর্ভাগ্যবশত ময়ূরটি আমার চোখে পড়েনি। ফেরার সময় দেখতে পাই কিনা দেখা যাক। ফিরে চলেছি, একটু হাঁপিয়ে গিয়েছি। কাঁকুড়ে মাটি দিয়ে জুতোর আওয়াজ, ফাঁকা। ভাটিন্ডা ওয়াটারফলস দেখতে অনেকেই এসেছেন, কিন্তু এই অসাধারণ জায়গাটি সবার চোখে এড়িয়ে গিয়েছে।
ভেবেছিলাম আজই তোপচাঁচি চলে যাব, কিন্তু আকাশের যা অবস্থা আর মেঘের যা আওয়াজ, সম্ভব হবে বলে মনে হচ্ছে না। আজকে রাত্রিটা ধানবাদেই কাটাতে হবে কোনো হোটেল দেখে। এই যে প্রায় আবার আমরা পার্কিং এলাকার মধ্যে প্রবেশ করছি। তো দর্শক বন্ধুরা, কেমন লাগলো এই দামোদর কাটরি মিটিং পয়েন্ট অবশ্যই জানাবেন কমেন্টে। ভাতিন্ডা ওয়াটারফলস কেমন লাগলো অবশ্যই জানাবেন। দেখা হচ্ছে পরের ক্লিপে। প্রায় পার্কিংয়ের কাছে পৌঁছে গেছি, আর এখানে থাকার উপায় নেই। ঘন ঘন মেঘ ডাকছে, বৃষ্টির সম্ভাবনা 99%। আমার পরবর্তী গন্তব্য তোপচাঁচি লেক। প্রচণ্ড মেঘের ডাক আর ফোঁটা ফোঁটা বৃষ্টি মাথায় নিয়েই ভাতিন্ডা ওয়াটারফলস থেকে বাইক স্টার্ট করেছিলাম, কিন্তু 1 কিলোমিটারের বেশি খানিকটা আস্তে আসতেই মুষলধারে বৃষ্টি শুরু হয়ে গেল। না দাঁড়িয়ে উপায় নেই, আশ্রয় নিয়েছি একটি দোকানের নিচে। বিকেল 5টা, বৃষ্টি থেমে গেছে, কিন্তু চারিদিকে এখনও বৃষ্টির ছিটে ফোঁটা পড়ে রয়েছে। চলেছি তোপচাঁচির উদ্দেশ্যে। এখন আমি রয়েছি রাঁচি থেকে গিরিডি গোমো হয়ে যে গিরিডি রাস্তা, সেই রাস্তায় অসাধারণ রাস্তা, 4 লেনের রাস্তা। এইদিকে 2টো লেন, ওইদিকে 2টো লেন। গাড়ি বেশ ভালো রকম দ্রুততার সঙ্গেই চালাচ্ছি। আজকে ইচ্ছা ছিল তোপচাঁচি লেক দেখার, যেটি এখান থেকে প্রায় এখনও পর্যন্ত 35 কিলোমিটার দূর দেখাচ্ছে গুগল ম্যাপে। তো দেখা যাক কতক্ষণ সময় লাগে। যদি সম্ভব হয় তোপচাঁচি লেক যাব, না হলে আগামীকাল। বিকেল 5:40 তোপচাঁচির উদ্দেশ্যে রওনা হয়েছিলাম। এখন দাঁড়িয়ে রয়েছি গোমো স্টেশনের খুব কাছে। দেখুন দূরে পাহাড় দেখা যাচ্ছে, আর আমি গোমো ওভারব্রিজের উপর দাঁড়িয়ে আছি। নিচের দিয়ে রেল লাইন চলে গেছে। অপরূপ সৌন্দর্য, খুব সুন্দর দেখতে লাগছে। ঘড়ির কাঁটায় সন্ধ্যে 6:30, যা ভেবেছিলাম তাই। তোপচাঁচি পৌঁছেছি, 6:30 বেজে গেল। আজকে আর তোপচাঁচি লেকে যাওয়ার উপায় নেই, এখান থেকে এখনও 7-8 কিলোমিটার দূরত্ব। আর রাত্রে দেখার কিচ্ছু নেই, তাই হোটেলের সামনে দাঁড়িয়ে রয়েছি। এই হোটেলেই রাত্রে থাকবো। খুব সুন্দর মন্দিরের পাশেই আমার হোটেল, হোটেল যাদব স্বপ্না। একেবারে 19 নম্বর যে জাতীয় সড়ক রয়েছে NH-19 ধারেই রয়েছে যাদব স্বপ্না হোটেল। 1200 টাকা রুম চেয়েছিল রুম ভাড়া, কিন্তু আমি 800 টাকায় কথা বলেছি, 800 টাকায় ফাইনাল হয়েছে। আমার হোটেলের একেবারে গা ঘেঁষে রয়েছে বিনায়ক হসপিটাল, 24 ঘন্টা খোলা। অ্যাম্বুলেন্স পরিষেবা উপলব্ধ রয়েছে। যে কোনো সমস্যায় পড়লে এই এমার্জেন্সি হসপিটালে অবশ্যই যোগাযোগ করতে পারবে। একেবারে আমার হোটেলের ধারে রয়েছে এই বিনায়ক হসপিটাল। রাতের তোপচাঁচি। সারাদিন ঘোরার আনন্দে ভালো করে খাওয়া দাওয়া হয়নি, তাই সন্ধে 8:30 ক্লান্ত শরীরে ডিনার অর্ডার করে দিয়েছি হোটেলেই। হোটেলের নিচেই রয়েছে রেস্টুরেন্ট। গরম গরম ধোয়া ওঠা ভাত, ডাল, মিক্সড ভেজ, অসাধারণ খেতে লাগছে। তার সঙ্গে পাঁপড় রয়েছে। 140 টাকা থালি, খুব সুন্দর টেস্ট লাগছে খেতে। চলুন খেয়ে নিই। রাতের খাওয়া দাওয়া সেরে চলে এসেছি ঘরে। আমার ঘর 800 টাকার ঘর। এই দেখো, অনায়াসেই 2 জন থাকতে পারবে, যেহেতু আমি একাই ঘর বুক করেছি। তো আজকে রাতটা বিশ্রাম নিয়ে নেব। সারাদিন জার্নি হয়েছে। কাল সকালে আমার প্রোগ্রাম রয়েছে তোপচাঁচি লেক এবং তার সঙ্গে পরেশনাথ পাহাড়। পরেশনাথ পাহাড়ে বাইক চড়বার ইচ্ছা আছে, সম্পূর্ণ যদি সুযোগ পাই বাইক চড়বো। তারপরে সেখান থেকে নেমে যদি পাই গিরিডি উশ্রী ফলস, যেটা সহজ পাঠে পড়া, সেই উশ্রী ঝর্ণা দেখতে যাব। তো বন্ধুরা, আজকে আমার প্রথম দিনের ধানবাদ সফর তোমাদের কেমন লাগলো অতি অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবে। আমার সঙ্গে থাকবে। শুভরাত্রি।